প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ গ্রামার। তো আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ একটি ভাষা, আর কোনো ভাষার উপর তুমি যদি পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে চাও তাহলে সেই ভাষার সেন্টেন্স বা বাক্য সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে। তো খেয়াল করো, আমি বোর্ডে একটি সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে আই অ্যাম মারুফুল ইসলাম। তাহলে তোমরা জুনিয়র ক্লাসে মানে 6-7-এ জেনে এসেছো যে এখানে অ্যামটাকে তোমরা কি বলতা সবসময়, বলো তো? ভার্ব বলতা, তাই না? এখন দেখো, এই সেন্টেন্সটার আমরা যদি বাংলা মিনিং লিখি তাহলে দেখো এখানে কি লিখেছি, যে বাংলায় হচ্ছে আমি হই মারুফুল ইসলাম। বিষয়টা তো এমনই, তবে মজার বিষয় হলো কি জানো, যে ইংরেজিতে লিখতে গিয়ে তুমি যখন আই অ্যাম মারুফুল ইসলাম বলতেছো, কিন্তু বাংলায় তুমি এই এর যে বাংলা মিনিংটা, অর্থটা হই, এই হইটাকে তুমি আর বলো না। সাধারণত তুমি কখনোই বলো না যে আমি হই মারুফুল ইসলাম, আমি হই আরাফ, তাই না? আমি হই ফারদিন, এই টাইপের কখনো আমরা বলি না। আমরা নিজের নাম বলার সময় বাংলায় সংক্ষেপে কি বলি, যে আমি মারুফ সংক্ষেপে বললে, বা আমি মারুফুল ইসলাম, আমি ফারদিন, তাই না? বিষয়গুলো এরকম, আমি আরাফ, এরকম বলি। হই কথাটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি না। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেছো কি না, যে বাংলায় কিন্তু এই হইটাও কিন্তু আমাদের ভার্ব বা ক্রিয়া, তাই না? তা এখানে ভার্ব, কিন্তু এই ভার্বটা বাংলায় কিন্তু তোমার এটা হিডেন থাকতেছে। কি থাকতেছে বলো তো দেখি? হিডেন। হিডেন মানে লুকায়িত, কেউ বলতেছে না। তুমি কখনো এভাবে বলো না যে আমি হই মারুফুল ইসলাম, আমি মারুফুল ইসলাম বা আমি মারুফ, এইভাবেই বলি আমরা সাধারণত। কিন্তু ইংরেজিতে, বুঝছো, ইংরেজিতে তুমি কিন্তু আই মারুফুল ইসলাম বলি না, বা আই আরাফ বলি না, আই এম। এমকে তুমি সংক্ষেপে ওই যে আই এম অ্যাপোস্ট্রফি দিয়ে আম বলতে পারো, সেটার হিসাব আলাদা। তো তুমি এমটাকে তো একবারে বাদ দিতে পারো না, যে তুমি তো সরাসরি বলতে পারো না যে আই মারুফুল ইসলাম, তাই না? তো বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে যেন তোমার এরকম বলে যে আই মারুফ, ঠিক আছে, আই আরাফ, তো সেটার হিসাব আলাদা, সেটা তো আঞ্চলিক বাংলা। কিন্তু সাধারণত সেটা তো বাংলা আর ইংলিশ মিক্স করে বলা হয় আঞ্চলিক বাংলায়। কিন্তু এটা তো ইংরেজি ভাষা, ইংরেজরা তো কখনো আই মারুফুল ইসলাম এরকম বলে না। তো এখন যাই হোক, তাহলে এখান থেকে কি বুঝলা? এটা বুঝলাম যে ইংরেজি ভাষায়, বুঝছো, যে ভার্ব ছাড়া আসলে সেন্টেন্স হয় না। কিন্তু বাংলায়ও তোমার ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, কিন্তু বাংলাতে তুমি চাইলে হইটাকে হিডেন রাখতে পারো, বলতে পারো যে আমি আরাফ, হই বলাটা জরুরি না, আমি মারুফ, এরকম বলতে পারো, তাই না বিষয়টা? আর মজার বিষয় হচ্ছে, যদিও আমি তোমাদের এখন ইংরেজি পড়াচ্ছি, কিন্তু ইংরেজির পাশাপাশি আমি বাংলাটা কেন লিখছি, যে তুমি যখন ইংরেজি গ্রামারটা শিখবা, কেমন, তার সাথে তুমি যদি, আমরা তো সবাই বাঙালি, তাই না, বাংলাদেশি, এখন আমরা যদি বাংলা ভাষার সাথে একটু কম্পেয়ার করে শিখি, তাহলে হয় কি, যে আমাদের ইংরেজি ভাষাটা শেখাটা সহজ হয়ে যায়। এজন্যে আমি ইংরেজির সাথে সাথে একটু বাংলাটাই বলে দিচ্ছি। আর আরও একটা ভাষা খেয়াল করো, আমি এখানে আরবিতে দুটো সেন্টেন্স লিখেছি। যে আমরা যারা মুসলিম আছি, মুসলিম হিসেবে তো আমরা অনেকে আরবি ভাষা শিখি, তাই না? তো ওই হিসাবে আর কি দুইটা সেন্টেন্স লিখেছি। এখানে আমি আরবি পড়ানো আমার কোনো উদ্দেশ্য না, আমি আসলে ইংরেজি পড়াতে আসছি, কেমন? এখন দেখো, আরবিতে একটা মজার বিষয় খেয়াল করো, যে আমরা আরবিতে কোনো কাজ শুরু করতে গেলে কি বলি বলো তো দেখি? বলি না যে বিসমিল্লাহির রহমানির রহিম, বলি না? তো এখন এই সেন্টেন্সটাই খেয়াল করে দেখো, মজার একটা বিষয় কি, যে এখানে আসলে তিনটা ওয়ার্ড আছে, বুঝছো? বি ইসেম আল্লাহ, ঠিক আছে, রহমানির রহিম। এখন তুমি যদি রহমানির এর বাংলা কি? পরম করুণাময়, ঠিক আছে, রহিম অসীম দয়ালু, ঠিক আছে, আল্লাহর ইসেম মানে হচ্ছে নাম, আর বি বলতে পারো দ্বারা বা প্রতি, মানে নামের দ্বারা বা নামের প্রতি। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে, নামে শুরু করলাম, কিন্তু কখনো বলি না। এখন এই সেন্টেন্সের মিনিংয়ের মধ্যে, যে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে, কোনো ভার্ব পাইছো? কোনো ভার্ব নাই। মজার বিষয়, ঠিক আছে? মানে আরবিতে এমন সেন্টেন্সও সম্ভব যেই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। এখন কথা হচ্ছে যে, তাহলে এখন তুমি বলতে পারো যে তাহলে এটা, যে আমরা বিসমিল্লাহ তো খাবার সময়েও বলি, তুমি যখন খাবার সময় বিসমিল্লাহ বলবা, তখন এটা বোঝাবে যে আল্লাহর নামে খাওয়া শুরু করলাম, ঠিক আছে। যখন তুমি বাইক চালানো শুরু করলা, এখন বাইকে উঠে বিসমিল্লাহ বলে শুরু করলা, তখন অর্থ হবে কি,
যে আল্লাহর নামে বাইক চালানো শুরু করলাম, মানে এই বিসমিল্লাহ শব্দটা তুমি যে কোনো কাজের শুরুতে বললে হবে যে আল্লাহর নামে ওই কাজটা তুমি শুরু করলা, মানে এখানে ওই ভার্বটার এখানে উল্লেখ থাকতেছে না, ওইটা তোমার যেই কাজের ক্ষেত্রে বলবা ওই কাজের ক্ষেত্রে ভার্বটা অটোমেটিক শ্রোতা যারা আছে, লিসেনার যারা আছে, তারা বুঝে নিচ্ছে যে তুমি কি করতেছো, বিষয়টা তাই না? হ্যাঁ, আবার আরবিতে এমন সেন্টেন্সও আছে যেই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে, যেমন আমরা বলি না যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? এই যেখানে আউযু বিল্লাহ বলো না, এইটার অর্থ হলো যে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, তাই না? এই যেখানে যে আমি আশ্রয় চাই, তাই না, এখানে কিন্তু দেখো ভার্ব আছে এই সেন্টেন্সটায়, কিন্তু আগের সেন্টেন্সটায় কিন্তু ভার্ব নাই। তো আরবিতে এরকম সম্ভব। আর বাংলায় কি বুঝলাম যে বাংলায়ও ভার্ব অবশ্যই থাকতে হয়, কিন্তু হিডেন থাকতে পারে, ঠিক আছে, বড় জোর। কিন্তু বাংলায় এমন খুব সেন্টেন্স খুবই কম, বেশিরভাগ সেন্টেন্সেই তোমার ভার্ব থাকতেই হয়। এই মনে করো পরিচয়, যেমন আমি মারুফ বা আমি, তাই না, আব্দুল্লাহ মুসা, এই টাইপের কথা বলতে গিয়ে হয়তো আমরা ভার্বটাকে হিডেন রাখি, কিন্তু ইংরেজিতে কিন্তু এই ভার্ব হিডেন রাখার কোনো সুযোগ নাই। তুমি ইংরেজি সেন্টেন্সে ভার্বকে হিডেনও রাখতে পারবা না, আবার সেন্টেন্স থেকে ভার্বকে ফেলে দিয়ে মানে ভার্বহীনও করতে পারবা না। মানে আমি তোমাকে এই তিনটা ভাষা কম্পেয়ার করে এটাই বোঝাতে চাচ্ছি যে ইংরেজিতে অবশ্যই ভার্ব লাগবে এবং সেটা সেন্টেন্সে দৃশ্যমান থাকা লাগবে। তাহলে আমরা যখন ইংরেজি সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত শিখতে যাব, প্রথম দেখো আমাদের মানে ফোকাসটা কোন জায়গায় দিতে হচ্ছে, আমাদের প্রথম ফোকাসটা দিতে হচ্ছে ভার্বে। এই জন্য দেখো আমি ডান পাশে একটা দাগ দিয়ে লিখেছি যে যা জানা আবশ্যক, মানে ইংরেজিতে তুমি ভালো করতে গেলে তোমাকে কি কি জানতে হবে আমি তার এখানে একটা লিস্ট করে দিতে চাচ্ছি আজকের ক্লাসে। এখন কোনো কাজ শুরু করার আগে আমরা যদি একটা লিস্ট করে নিই তাহলে হয় কি যে আমাদের এটা শিখতে সুবিধা হয়। এখন কোনো একজন ব্যক্তি তোমাকে একটা কাজ দিল করতে, ঠিক আছে, এখন কাজটা তোমাকে কি কি করতে হবে পুরা কোনো রোড ম্যাপ দিল না, কোনো কাজটা কখন শুরু করে কোথায় শেষ হবে কোনো সীমা তুমি জানো না। এখন কাজটা শুরু করার পরে কিছুক্ষণ পড়ার পরে মানে কাজটা করার পরে তুমি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে, তুমি চিন্তা করবে এই কাজটা তো শেষ হচ্ছে না, কখন শেষ হবে, এই কাজটার আদি অন্ত কোথায়, তোমার কোনো ধারণাই নাই। ফলে ওই কাজটার প্রতি কি তোমার কোনো ইন্টারেস্ট থাকবে না। কিন্তু এই জন্য আমি ইংরেজি পড়ানোর শুরুতে আমি কি করি যে ইংরেজি ভাষাটা তুমি যদি ভালো করতে চাও, বিশেষ করে তুমি একাডেমিক ক্লাস, তাই না, যে ক্লাস 12 পর্যন্ত তুমি ইংরেজি গ্রামার আইটেম যদি ভালোভাবে পারতে চাও, তোমাকে মিনিমাম কতটুকু ইংরেজি বেসিক ক্লিয়ার থাকতে হবে ভাষা সম্পর্কে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তার একটা লিস্ট যদি আমি এখানে দিয়ে দিই তোমাকে, তাহলে তুমি কিন্তু একটা সীমা জেনে যাচ্ছ যে আমার এতটুকু পড়লে বা এতটুকু জিনিস আমি যদি বুঝতে পারি তাহলে ইংরেজি ভাষাটা আমার জন্য সহজ হয়ে যাবে, তাই না? তো এখন দেখো এই ভাষা শিখতে যে আমাদের কিছু বেসিক আলোচনা করে নিতে হয় শুরুতে, কারণ যে কোনো কাজের যদি তুমি প্রাইমারি আইডিয়া না থাকে তুমি ওই কাজটা মধ্যে তুমি ইন্টারেস্ট হারিয়ে ফেলবা এবং ওই কাজটা তুমি ফাইনালি লাস্ট পর্যন্ত করতে পারবা না। এই জন্য আসো আমরা ভাষা শিখতে গেলে, ইংরেজি ভাষা শিখতে গেলে গ্রামার আলোচনা অবশ্যই করব, এর মধ্যেই গ্রামার চলে আসবে। তা আমরা কিছু বেসিকের লিস্ট করি যে ইংরেজিতে কোন কোন বেসিক আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তোমরা ক্লাস 6-7-এ আগে কিন্তু ইংরেজি গ্রামার শিখেছো কম বেশি, কিন্তু এলোমেলোভাবে শিখেছো, বিচ্ছিন্নভাবে, মানে অগোছালো। ফলে তোমরা 6-এ শিখেছো, আবার 7-এ শিখেছো। তো ইংরেজি ভাষাটা যে তোমরা শিখতেছিলা হয়তো অনেকেরই একটা পরিষ্কার ধারণা নাই যে কী কী শিখলে তুমি ইংরেজিতে ভালো করবা বা গ্রামার আইটেমে তুমি মোটামুটি ভালো একটা মার্কস পাইবা, তাই না? এই সম্পর্কে অনেকেরই ধারণা নাই, আবার যারা ব্রিলিয়ান্ট তাদের হয়তো ধারণা আছে। এখন যাই হোক, আমি সবার কথা ভেবে আমি এখানে একটা লিস্ট করে দিচ্ছি। তাহলে ইংরেজি সেন্টেন্সে আমরা কি বুঝলাম যে ইংরেজি সেন্টেন্সের সবচাইতে ফোকাস দেওয়ার মতো যেই ওয়ার্ডটা সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের ভার্ব সম্পর্কে একেবারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। দেখো আমি এখানে লিখলাম যে 1 নম্বরে কি লিখলাম বলো তো দেখি, লিখলাম হলো ভার্ব, কালো কালি দিয়ে লিখি। তো 1 নম্বরে আমি লিখলাম হচ্ছে ভার্ব, এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এখন ভার্বের পরে এই সেন্টেন্সে খেয়াল করে দেখো তো আর কি কি আছে। এই সেন্টেন্সে দেখো একটা এখানে আই আছে, তাই না? আইটাকে তোমরা কি বলছো? সাবজেক্ট।
এই সাবজেক্ট যেটা মানে ভার্বের আগে যেটা বসছে, মানে যেই ওয়ার্ডটা এই ভার্বের কাজটা করে সেই হচ্ছে সাবজেক্ট। এখন এই যে আইটা বসছে, এটা তো কারো নাম তো আর না, তাই না? নামের পরিবর্তে বসছে। যেমন মারুফুল ইসলাম, মারুফুল ইসলাম নিজে বলতেছে যে আমি মারুফুল ইসলাম, তার মানে যে আইটা কিন্তু মারুফুল ইসলামকে বোঝাচ্ছে। তাহলে মারুফুল ইসলামটা কি আসলে? যে মারুফুল ইসলামটা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা অনেকেই জানো, যেটা হচ্ছে নাউন বা নাম, বাংলায় বিশেষ্য বলে, তাই না? তো এখন যাই হোক, তো এটা একটা নাউন। এই নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলি আমরা বলো তো? প্রোনাউন। তো এখন এই যে যেখানে সাবজেক্ট যেটা বসছে, বুঝছো, এটা মূলত আসলে একটা প্রোনাউন, নামের পরিবর্তে বসছে। এখন কথা হচ্ছে যে এই নাউন এবং প্রোনাউন, বুঝছো, এরা সাবজেক্ট হিসেবেও বসতে পারে, আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে। তাহলে আর এই নাউন আর প্রোনাউন কারা হয়? এই যে আমি বা মারুফুল ইসলাম, এরা কি ব্যক্তি না, তাই না? এই ব্যক্তি বা এইটাকে পার্সন, তাই না? ইংলিশে কি বলে? পার্সন। এখন এই পার্সনে তোমরা যে জুনিয়র ক্লাসে পড়ে আসছো, আগেই তোমরা অনেকেই জানো যে সেটা হচ্ছে যে পার্সন 3 প্রকার না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। এখন এই পার্সনের আবার কিন্তু তোমরা সিঙ্গুলার প্লুরাল পড়ছো, মানে এগুলাকে ওই যে নাম্বার বলে, বাংলায় বচন পড়েছ, মানে সিঙ্গুলার প্লুরাল। তার মানে আমাদের এই সেন্টেন্স, পুরোপুরি একটা সেন্টেন্স পারতে হলে ভার্বের পাশাপাশি তোমাকে কিন্তু এই পার্সন নাম্বার সম্পর্কেও জানতে হচ্ছে। সেই পার্সন নাম্বারগুলোই মনে করো যে এখানে নাউন, প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট যাই বলো, এইগুলো আসলে পার্সনগুলোই সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই না? সাবজেক্ট মানে হলো কর্তা আর অবজেক্ট মানে কর্ম, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন আমরা সেন্টেন্সে কী কী লাগে সেই বিষয়টা এখানে একটা লিস্ট করতে চাচ্ছি। তার মানে আমাদের পার্সন এবং নাম্বার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ফলে আমি এখানে লিখে ফেললাম যে আমাদের পার্সন নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে। পার্সন, আমি দেখো পার্সন প্লাস নাম্বার একসাথে লিখতেছি। কেন লিখতেছি? আসলে এই দুটো একসাথে আলোচনা করেই ফেলা যায়। তুমি যখন পার্সন পড়বা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তার সাথে নাম্বার সিঙ্গুলার প্লুরাল, তাই না? যেমন আয়ের প্লুরাল কি বলো? ওই। এটা একসাথে শিখে ফেলতে পারি। এই জন্য আমি এখানে 4 নাম্বার আইটেমে পার্সন নাম্বার একসাথে লিখলাম। এখন দেখো তো এই সেন্টেন্সে আর কোনো ওয়ার্ড বাদ আছে না? বাদ নাই। কিন্তু এখন বলতে পারো, অনেকে ভাবতে পারো যে কিরে, একের পরে আমি কেন 4 লিখলাম, মাঝখানে আর 2-3 গেল কোথায়? আসলে কথা হচ্ছে যে মাঝখানে আরও কিছু লেখার আছে। আসো আমরা পরে, দেখো আমি আরও একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটার একটু দিকে তাকাও। এখানে আর একটা সেন্টেন্স লিখেছি যে আই অ্যাম গোয়িং টু মার্কেট টু বাই আ শার্ট, এটা লিখছি। এখন এটা তো সবাই জানো যে এই আই এখানেও কি বলো? এখানেও এটা সাবজেক্ট, তাই না? প্রোনাউন। আর এই যে এম গোয়িং না, এই এম গোয়িংটা কিন্তু, বুঝছো, এইটা কিন্তু আমাদের ভার্ব, যে যাচ্ছি কোথাও গেলে, কাজ বোঝাইছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। টু মার্কেট মানে মার্কেটে যাচ্ছি। দেখো এই সেন্টেন্সে আরও একটা ভার্ব আছে, সেটা হলো টু বাই, এটাও কিন্তু একটা ভার্ব। টু বাই মানে কি? কেনা। এখন কিনতে আমরা তো শুরুতেই বলেছি যে যে কোনো কাজ বোঝাইলেই সেটা ভার্ব। যেমন মনে করো যে গো, যাওয়ার কাজ, যাচ্ছি, এটাও ভার্ব। আবার কেনা, এটাও একটা কাজ বোঝায়, তাহলে এটাও ভার্ব। ঠিক আছে? তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু ভার্ব 2টা, তো এটাও একটা ভার্ব, তাই না? তো যাই হোক, এখন আমরা এখানে একটু মজার বিষয় খেয়াল করো যে দ্বিতীয় সেন্টেন্সে এখানে ভার্বে 2টা পার্ট দেখা যাচ্ছে, এম, গোয়িং, বুঝছো? আর এই 2টা ভার্বের মধ্যে একটু অর্থগত একটু পার্থক্য আছে। একটু খেয়াল করো যে তুমি যদি বলো যে আই অ্যাম গোয়িং টু মার্কেট, নিচের অংশটা যদি না বলো, হ্যাঁ, তাহলে দেখো আমি মার্কেটে যাচ্ছি, সবাই কিন্তু বুঝবে যে হ্যাঁ মার্কেটে যাচ্ছ, যাইতেই পারে, এটা একটা সাধারণ সেন্টেন্স, তাই না? এ নিয়ে আর কেউ কোনো পাল্টা কোয়েশ্চেন করবে না, ও মার্কেটে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে যাও। কিন্তু তুমি যদি এই ভার্বটাকে হাইড করে না বলে তুমি যদি বলবো যে আই টু বাই এ শার্ট, মানে কি? আমি কিনতে একটা শার্ট, আমি একটা শার্ট কিনতে। এখন তুমি যদি সারাদিন বলো যে আমি একটা শার্ট কিনতে, কেউ বুঝবে যে আমি একটা শার্ট কিনতে কি? তো এখন সকালবেলা তুমি বললা যে আব্বু আমি একটা শার্ট কিনতে, আম্মু আমি একটা শার্ট কিনতে। এখন তোমার আব্বু আম্মু ভাবলো যে তুমি হয়তো একটা শার্ট কিনতে চাও, এখন তোমাকে নিয়ে মার্কেটে গেল।
মার্কেটে যাওয়ার পরে বললো যে নে চয়েস কর কোনটা নিবি। তখন তুমি মার্কেটে গিয়ে বললে যে আম্মু আমি তোমাকে সকাল থেকে বোঝাতে চাচ্ছি যে আমি আসলে একটা শার্ট কিনতে চাই না। এখন তুমি যদি মার্কেটে গিয়ে বলো যে আমি শার্ট কিনতে চাই না, তাহলে তোমার মা বাবা তোমাকে কি করবে? বকাতে একটু খাইবাই, তাই না? তাহলে দেখো এই কিনতে ভার্ব দ্বারা তুমি তোমার মা বাবাকে পরিপূর্ণভাবে বোঝাইতে পারো নাই যে তুমি আসলে কি বলতে চাও। তাহলে এই দুইটা ভার্বের মধ্যে এটাই ডিফারেন্স, যে তুমি যখন বলো যে আমি মার্কেটে যাচ্ছিস, তখন এই ভার্ব দ্বারা পরিপূর্ণ অর্থ বোঝায় যে সবাই বুঝবে। কিন্তু তুমি যদি বলো যে আই টু বাই আ শার্ট, আমি একটা শার্ট কিনতে, এটা দ্বারা কেউ বুঝবে না, এক একজনে এক এক রকম বুঝবে। ঠিক আছে, তোমার আব্বা আম্মু বুঝছে তুমি শার্ট কিনতে চাও, তোমাকে মার্কেটে নিয়ে গেছে। তাহলে এই দুইটা ভার্বের মধ্যে একটু মিনিংগত পার্থক্য আছে না, অর্থগত পার্থক্য আছে না? তো এই জন্য ইংরেজি গ্রামারে বুঝছো যে ভাব প্রকাশের দিক থেকে ভার্ব আবার দুই প্রকার। যেই যেই ভার্বটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্বের তোমরা কিন্তু বাংলাটা জানো, বাংলা ব্যাকরণে লেখা আছে সমাপিকা ক্রিয়া। আর যেই ভার্বটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্বের বাংলা ব্যাকরণে অর্থ লেখা আছে কি বলো? অসমাপিকা ক্রিয়া। বুঝছো? তাহলে এইখানে প্রথম ভার্বটা আমাদের হচ্ছে ফাইনাইট ভার্ব। তা আমরা এখানে লিখে ফেললাম, এটা হচ্ছে আসলে কি বলো? ফাইনাইট ভার্ব। আর বাংলায় কি এটাকে কি বলে? সমাপিকা ক্রিয়া, তাই না? আর এটা হচ্ছে আমরা কি বুঝলাম? এটা অসমাপিকা ক্রিয়া। এটাকে ইংরেজিতে বলে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এখন তার মানে যে ভাব প্রকাশের দিক বলতে আমি বোঝাই যে যেই ভার্ব দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর যেটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, যেই ভার্বগুলো দ্বারা সেন্টেন্সের, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর হচ্ছে ফাইনাইট ভার্বের বাংলা কি বলো? সমাপিকা ক্রিয়া। একটু মনে রাখতে হবে। এখন অনেকেই ভাবতেছো যে এই কী ব্যাপার, এগুলো তো বাচ্চাকালে পড়ছি, এখন এই বয়সে এসে এইসব কেন শিখতেছি? ওই যে আমি প্রথমেই বলে নিলাম যে যারা ইংলিশে ব্রিলিয়ান্ট তারা হ্যাঁ তাদের পরিষ্কার এই সম্পর্কে ধারণা আছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই, তোমাদের মধ্যে অনেকেরই দেখা গেছে ছোটোকালে এই সব বেসিক শিখছো কিন্তু এলোমেলোভাবে শিখছো, গোছালোভাবে শিখো নাই। এখন আমি তোমাকে যখন 9, 10 বা 11, 12-এর গ্রামার আলোচনা করতে যাব, হ্যাঁ, আমি যদি ন্যারেশন আলোচনা করতে চাই, এখন কেউ যদি আমাকে দেখা গেল আমি গিয়ে দেখলাম যে তুমি টেন্স সম্পর্কেই তোমার ধারণা নাই, তাই না? এখন তোমার সাথে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করতে গেলাম, দেখলাম যে তুমি অক্সিলারি ভার্বই বুঝো না, তাই না? এরকম বিষয় হইতে পারে না? এই জন্য আমি ইংরেজি গ্রামার শেখানোর আগে বুঝছো কয়েকটা বেসিক ইংলিশের উপরে কয়েকটা বেসিক গ্রামার আইটেমের ক্লাস নিয়ে নিই, যাতে পরবর্তীতে আমি তোমাদের যখন একাডেমিক আইটেমগুলো ধরবো, তোমার টেক্সট বুকে যে আইটেমগুলো আছে বোর্ড থেকে, যেগুলো তোমার সিলেবাসে দেওয়া আছে, সেই আইটেমগুলো যখন শুরু করবো তখন এই বেসিক আইটেমগুলো আমাকে আর কোয়েশ্চেন করবে না। কারণ আমি যখন মনে করো যে ন্যারেশন বা রাইট ফর্ম অফ ভার্ব বা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করতে গেলাম, হ্যাঁ, এখন তুমি যদি আমাকে সেখানে এই বেসিক গ্রামার সম্পর্কে প্রশ্ন করে বসো, তাহলে তখন তো আমার ওই আইটেমই আমি তোমাকে বোঝাবো না, তোমাকে তখন আবার এই বেসিক আলোচনা করব। তো পড়ার মাঝে তখন ওই আইটেম আলোচনা করতে গেলে তুমি আমাকে বেসিক কোশ্চেন করে বসলে তখন কিন্তু আমার মূল আলোচনাটা নষ্ট হয়ে যাইতে পারে বা ডিস্টার্ব হতে পারে, তাই না? এই জন্য আমরা ব্যাকরণ শেখার আগে, গ্রামার শেখার আগে আমি প্রত্যেক স্টুডেন্টকে এরকম বেসিক আলোচনা করে নিই শুরুতে। তারপরে আমি যখন মনে করো মূল গ্রামার শুরু করি, তখন আর আমার স্টুডেন্টরা এইসব বেসিক সম্পর্কে আমাকে কোশ্চেন করে না। কোশ্চেন না করলে একটা সুবিধা কি, যে আমি তখন তাকে যেই আইটেমটা তোমার 9, 10 বা 11, 12-এ দেওয়া আছে ওই আইটেমটা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করতে পারি এবং তোমাকে সহজে বুঝাইতে পারি, ঠিক আছে? আর কোনো আইটেম আলোচনার মাঝখানে যদি বেসিক সম্পর্কে কোশ্চেন করো তাহলে হয় কি, ডিস্টার্ব হয় ক্লাসে। এই জন্য প্রথম দিকে 2-4টা ক্লাস বেসিক আলোচনায় গেলেও লস নাই, বুঝছো? এটা তোমাদের জন্য সুবিধা। যারা ইংরেজিতে ভালো তাদের একটু রিভিশন হইলো, তুমি আগে যেভাবে শিখেছো আমার সাথে একটু মিলিয়ে নিলা, যে তোমার বেসিকগুলা আমি যেভাবে সাজিয়ে দিলাম এরকম মোটামুটি ক্লিয়ার আছে নাকি, ক্লিয়ার থাকলে ওকেই। আর যাদের অগোছালোভাবে আগে শিখেছো তারা একটু গুছিয়ে নিলা যে আচ্ছা মিনিমাম এতটুকু আইটেম জানতে হবে। তো এখন দেখো তাহলে যেটা আলোচনা করতেছিলাম যে ভার্ব অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করা বা না করার উপরে, মানে ভাব প্রকাশের দিক থেকে ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব আর হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এখন আমরা এই ফাইনাইট ভার্বেই থাকি,
কারণ ওই যে তোমাকে আগেই বলছি যে নন ফাইনাইট ভার্ব তুমি যদি নাও লেখো, ফাইনাইট ভার্ব দিয়েই তো সেন্টেন্স পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করা যায়, তাই না? তাহলে আমাদের আগের আলোচনা ফাইনাইট ভার্ব নিয়েই হোক। এখন এই দুইটার মধ্যে পার্থক্য দেখো যে ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা অংশ, আমি কিন্তু দুইটা অংশ বলছি, মানে কি দুইটা পার্ট, দুই প্রকার কিন্তু বলি নাই। যে ভাব প্রকাশের দিক থেকে ভার্ব হচ্ছে আমাদের দুই প্রকার, টু কাইন্ডস, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। এখন আমি ফাইনাইট ভার্বের আর টু কাইন্ডস বলতেছি না, আমি বলতেছি টু পার্টস, মানে দুটো অংশ আছে ফাইনাইট ভার্বের, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে গোয়িং। এই এমকে অক্সিলারি ভার্ব বলে। তোমরা এটার বাংলা আগে পড়ে আসছো কি বলো তো দেখি? সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব বলছো অনেকে, তাই না? তা আমি এটাকে সংক্ষেপে, এখান তো জায়গা কম, আমি এভি লিখলাম। এভি দ্বারা বুঝে নিও যেটা অক্সিলারি ভার্ব বুঝাইছি, বুঝছো? আর এইটা হচ্ছে গোয়িংটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। এটা লাল মার্কার দিয়ে লিখলে সুবিধা হয় না, কারণ কালোর মধ্যে অন্য লেখাগুলো লাল দিয়ে লিখে দিই, এখানে কালোতে মিক্স হয়ে যাবে তা না হলে। তো যাই হোক, এটাকে কি বলছিলাম? অক্সিলারি ভার্ব না, আর এটা হচ্ছে নন ফাইনাইট, এটা ভার্ব এখানে লেখা ছিল। হ্যাঁ ঠিক আছে, এখন খেয়াল করো। তাহলে এই যে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমি যদি অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা আমার থাকে, তাহলে আমার ফাইনাইট ভার্ব সম্পর্কে আর কোনো উইকনেস থাকলো না। ফলে আর ফাইনাইট ভার্ব দিয়ে তো এই যে প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, আমরা তো এটা ভার্ব ইউজ করে করছি, পরের সেন্টেন্সটাও তাই না? এখন তুমি বলতে পারো যে প্রথম সেন্টেন্স খালি অ্যামকে ভার্ব লিখছি কেন? ওইটা নিয়ে পরে আলোচনা করব বিস্তারিত, অ্যাম তো এখানেও আছে তাই না? ওটা নিয়ে আলোচনা পরে, এখন আমরা সেকেন্ড সেন্টেন্সের দিকেই ফোকাস দিই। তো এখানে অক্সিলারি আর প্রিন্সিপাল, মনে রাখবা এই দুইটা পার্ট মিলেই ফাইনাইট ভার্ব হয়। তাহলে আমাদের এই যে এইখানে যে আমি ভার্ব লিখছিলাম না, এই জায়গাটা এখন আমি পরিষ্কার করে দিচ্ছি। আসলে আমাদের হচ্ছে ভার্ব বলতে ফাইনাইট ভার্বের অক্সিলারি এবং প্রিন্সিপাল এই দুইটা অংশ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তার মানে 1 নম্বরে তোমার কি আসলে বলো, অক্সিলারি ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, আমি সংক্ষেপে এবি লিখলাম। আর 2 নম্বরে হচ্ছে, বুঝছো, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এই দুইটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আর 3 নম্বরে একটা বিষয় লিখব, সেটা হচ্ছে, দেখো আমি কি লিখতেছি, অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল, ঠিক আছে, এখানে প্রিন্সিপাল সংক্ষেপে লিখি, PRIN লিখলাম, বুঝে নিও, প্রিন্সিপাল রূপ। যে এইখানে আমি অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ লিখলাম কেন? কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে, বুঝছো, যারা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হইতে পারে, সেই ভার্বগুলোকে আমাদের মার্কিং করে চিনতে হবে। তাহলে দেখো আমার কিন্তু এখানে 4টা আইটেম লিখে ফেলছি। একটা হলো কি, অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমার বিস্তারিত আলোচনা থাকতে হবে, অক্সিলারি ভার্ব টোটাল কয়টা, ডিটেলস ধারণা থাকতে হবে। তোমরা জানো, অনেকে জিজ্ঞাসা করলে বলে দিবা যে অক্সিলারি ভার্ব কী কী। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ, মানে কোন কোন অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে, বুঝছো, সেই সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে। আর 4 নম্বরে লিখছি পার্সন নাম্বার। পার্সন নাম্বার হচ্ছে আমাদের সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে দেখো এই 4টা আইটেম যদি তুমি বেসিক গ্রামার ক্লিয়ার হয়ে যায় তোমার, তাহলে তুমি কিন্তু একটা সেন্টেন্স লিখে ফেলতে পারতেছো, তাই না? তাহলে এই 4টা হচ্ছে আমাদের মেইন আইটেম। এই 4টা হলো আমাদের কি, বেসিক গ্রামারের মেইন আইটেম। এখন তোমরা একটু খেয়াল করো যে এখানে সেন্টেন্সটাকে আমরা যখন আরেকটু বড় করেছি, তখন এই যে টু বাই শার্ট লিখছি না, তো এই টু বাই কি নন ফাইনাইট ভার্ব না? তাহলে তুমি যেহেতু ভার্ব সম্পর্কে বিস্তারিত জানবেই, তো প্রথমে ভার্ব 2 প্রকার বলছিলাম, ফাইনাইট, নন ফাইনাইট। তো নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাক, তাহলে ভালো হয় না? তা আমি এই জন্য 5 নম্বরে লিখলাম যে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। দেখো আমি এখানে লিখলাম নন ফাইনাইট, ঠিক আছে, ভার্ব, এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে এই 4টা তো মূল, এই 4টার বাইরে আমরা নন ফাইনাইট ভার্বটা আলোচনা করলে সেন্টেন্সটা আরও বিস্তারিত আকারে আমরা শিখে ফেলতে পারি, তাই না? এখন এই সেন্টেন্সের দিকে খেয়াল করো তো, এখানে একটা টু আছে না, তারপরে যে এ আছে না, টু আছে না, মানে আরও কিছু খুচরা এখানে আইটেম আছে সেন্টেন্সের মধ্যে। এগুলো সম্পর্কে তোমার যদি ধারণা পেতে চাও, তাহলে তোমাকে পার্টস অফ স্পিচটা জানতে হবে। এখন অনেকে পার্টস অফ স্পিচের নাম শুনে ভয় পেয়ে যেও না আবার, যেই কিরে পার্টস অফ স্পিচ তো এই ছোটোকালে পড়ে আসছি, নাউন প্রোনাউন এত আইটেম। হ্যাঁ ঠিক আছে, পার্টস অফ স্পিচ ইংলিশে 8 প্রকার, কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার এত বিস্তারিত জানার দরকার নাই। ঠিক আছে, তোমার যে
এখন একাডেমিক ক্লাস 12 পর্যন্ত ইংরেজিতে ভালো করার জন্য পার্টস অফ স্পিচের উপরে এত স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। এখন মনে করো যে পার্টস অফ স্পিচের উপরে মোটামুটি একটা ধারণা থাকলেই হবে। যেমন মনে করো যে আমাদের ওখানে কি প্রিপোজিশন, তাই না, কনজাংশন কোনগুলা, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই বিষয় সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা থাকলেই তাইলে আমাদের আর কোনো কিছুই অপূর্ণ থাকে না সেন্টেন্সে। এই জন্য আমি 6 নম্বরে যে লিখলাম যে পার্টস অফ স্পিচ। দেখো এই দুইটা আইটেম কিন্তু আমি নিচে লিখছি আলাদা করে, মানে এইগুলা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, এগুলা হালকা পাতলা পার্টস অফ স্পিচের মোটামুটি একটা আইডিয়া থাকলেই চলবে, এত বিস্তারিত জানতে হবে না, অত ভয়ের কিছু নাই। এখন দেখো আমি আজকের ক্লাসে তো তোমাদের সাথে আমি এখানে একটা লিস্ট করে দিলাম যে যা জানা আবশ্যক, এই 6টা বেসিক গ্রামার সম্পর্কে যদি তোমাদের সবারই প্রত্যেকেরই কী থাকে, পরিষ্কার ধারণা থাকে, তাহলে আমি যখন তোমাকে 9, 10 বা 11, 12 ক্লাসের গ্রামার আইটেম আলোচনা করব, তোমাদের বিশ্বাস করো যে ইংরেজিটা একদমই তোমাদের কাছে কঠিন লাগবে না, খুবই সহজ। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে ইংরেজিকে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা তো একটা ভাষা, তাই না? আমরা যারা বাংলাদেশি, তা আমরা বাংলা ভাষা অনর্গল বলতেছি না? হ্যাঁ ঠিক আছে, আমরা বাংলা ভাষা অনর্গল বলতেছি, আমরা নেটিভ স্পিকার বাংলার, কারণ এটার শেখার পদ্ধতিতে আর ইংরেজি ভাষা শেখার পদ্ধতিতে আমাদের একটু ডিফারেন্স থাকার কারণেই আমরা ইংরেজিতে দুর্বল, বুঝছো? আর বাংলা শেখার পদ্ধতিটা আমাদের সঠিক ছিল, ইংলিশ শেখার পদ্ধতিতে কিছু সমস্যা থাকার কারণে দুর্বল। তার মানে তুমি ইংরেজিতে দুর্বল যদি থেকে থাকো কেউ, এমনটা ভেবো না যে তুমি আর ইংরেজি পারবা না, ঠিক আছে? তুমি আজকে থেকে শুরু করো, ইনশাল্লাহ দেখবা যে তুমি ইংরেজি ভালো পারতেছো, তাই না? কঠিন কিছু না। তা আমরা এই বেসিক আইটেমগুলো যদি আলোচনা করে তোমাদের 2-4টা ক্লাসে শেষ করে নিতে পারি, তারপরে আমি যখন গ্রামার আইটেম শুরু করব তোমাদের একেবারে সহজ লাগবে গ্রামার, কঠিনের কিছুই নাই। যেমন আমি আমার স্টুডেন্টদের বলি, তোমাদের গ্রামারে কত মার্কস বলো? 60 মার্কস, 60। তো 60 মার্কসের মধ্যে তোমাকে 55 পেতেই হবে। তো 60 মার্কসের মধ্যে তুমি যদি 55 পাও, হ্যাঁ, যেমন খেয়াল করো যে আমি আমার স্টুডেন্টদের 100 নম্বরের পরীক্ষার মধ্যে যদি আমরা ধরি ইংলিশ সেকেন্ড পেপারে, তাহলে তুমি যদি 60 মার্কের মধ্যে, হ্যাঁ, তুমি যদি 55 পাও, যাই হোক এখানে না লিখে, জায়গাও তো ওইভাবে নাই, আচ্ছা এখানে লিখি যে তুমি যদি 55 পাও, হ্যাঁ, আর রাইটিং পার্টে তোমাদের কত বলো তো দেখি? রাইটিং পার্টে 40, এই 40-র মধ্যে তোমাকে মিনিমাম 35 পাওয়ার টার্গেট করতে হবে। 35 তুমি যদি যোগ করো তাহলে দেখো 90 মার্কস চলে আসে। তো এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন বলতে পারো যে গ্রামারে কি 60-র মধ্যে 55 পাওয়া সম্ভব? 55 না, 60ও পাইতে পারো, কারণ যদি কোশ্চেন ঠিকঠাক মতো তুমি পরীক্ষার মধ্যে তোমার যদি মাথা ঠিক থাকে, ঠান্ডা থাকে, আর যদি তুমি অসুস্থ না থাকো, হ্যাঁ, তুমি 60ও পাওয়া সম্ভব। তারপরে আমি এটা 60 বলি না, কারণ 2-1 মার্ক কাটা যাওয়াটা অস্বাভাবিক না, তাই না? পরীক্ষার হলে যখন বসো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের এক্সামটা শেষ করতে হয়। অনেক সময় দেখা গেছে তোমার জানা জিনিসও, একটা জিনিস তুমি জানো কিন্তু ওখানে দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে অনেক সময় ভুলে গেছো বা মনে নাই, এই জন্য কিছু মার্ক ছুটে যাইতেই পারে। এই জন্য আমি সবসময় ধরি যে 100-র মধ্যে মনে করো 60-র মধ্যে 5 মার্ক ছুটে যাইতেই পারে। আর রাইটিং পার্টে তুমি যখন গ্রামারটা ভালো জানবে, ভালো করে তুমি যদি গ্রামারটা দক্ষতা অর্জন করতে পারো, দেখবা যে তুমি রাইটিং পার্টেও ভালো করতেছো, দেখবা যে 40-এর মধ্যে 35-এর মতো তুমি এমনিতেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এখন আমি তো এটা মিনিমাম টার্গেট দিলাম 90, অনেকে 95, 98, 7 এরকম পাচ্ছে না, অনেকে পাচ্ছে। তো অতএব এতে ভয় পাওয়ার কিছু নেই, কঠিন কিছু না ইংলিশটা, ভয় পেও না, সাহস রাখো, সাহস রাখলেই যে কোনো জিনিস তোমার কাছে সহজ মনে হবে। আর যে 9, 10, 11, 12-এর যে গ্রামার আইটেমগুলো আছে তোমাদের, তো এগুলো তো তোমার ক্লাসের জন্য, তোমার বয়সের জন্যই তো যারা শিক্ষাবিদ আছে তারা গবেষণা করে এই আইটেমগুলো ইনক্লুড করছে, তাই না? অতএব এখানে আমি তো ভয় পাওয়ার কিছু দেখি না, তোমার জন্যই, তোমার উপযোগী করে এই আইটেমগুলো সাজানো হয়েছে এবং তুমি গ্রামার আইটেমগুলো পারবা ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ক্লাসে এটাই আলোচনা ছিল। ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। দেখো এখানে মারুফুল ইসলাম লিখছি না? আসলে এই এলাকায় আমি যখন স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, আমার প্রথম স্টুডেন্ট ছিল হচ্ছে মারুফুল ইসলাম। ওর নামটা লিখতে গিয়ে মানে ছোটোকালের কিছু ঘটনা মনে পড়ে গেল। তো অনেক কিউট ছেলে ছিল, মাশাল্লাহ, ভদ্র ছিল, অনেক শান্তশিষ্ট। তো মারুফুল ইসলামকে প্রথম দিকে যখন পড়াইতাম, হ্যাঁ, আমি যখন শুরু করলাম দেখলাম ও অনেক উইক স্টুডেন্ট, বিশেষ করে ওর পড়াগুলো মানে মনে থাকতেছে না। মনে করে একটা জিনিস পড়াইলাম, 2-3 ঘন্টা পর ভুলে যায়, আর এমনভাবে ভুলে যায়, বুঝছো, যে ওর কাছে মনেই হয় না যে এইটা ও আগে কখনো শিখছিল।
ফলে এইটা একটু জটিল না, যে কোনো বাচ্চা যদি একটা জিনিস ভুলে যায় আবার তাকে নতুন করে আলোচনা করা, তো মিনিমাম তো পরের বার আলোচনা করলে তার একটু মনে পড়তে হবে ও আগে এটা তো আলোচনা করছিল। তো এরকম ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। তো আমি ওকে পড়াইতে যাই, বুঝছো, তখন ও ছোটো ছিল, একেবারে পিচ্চি বাচ্চা, ক্লাস 4-এ পড়তো। আমি ও আমার বললাম যে এদিকে আমার প্রথম স্টুডেন্ট, তো ওকে পড়াতে যেয়ে তো বারবার ভুলে যাচ্ছিলো, আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো বিরক্ত হয়ে আমি বলতেছিলাম যে মারুফুল। তো মারুফুল মানে কি, নামের শেষে কি আছে বলো, ফুল আছে। আমি বলতাম ফুল মানে ওই যে ইংরেজি একটা ওয়ার্ড আছে না, ফুল। তা আমি বলতাম ফুল মানে বোকা, তো তোমার নাম হলো কি যে বোকা মারুফ, মানে তোমার আব্বা আম্মু তোমার বোকা মারুফ নাম রাখছে, তুমি আসলেই বোকা। তো এই কথাটা তো আমি একটু বিরক্ত হয়ে বলছি, আসলে ও অনেক ভালো ছেলে ছিল, কিন্তু হঠাৎ করে ও কান্না করে দিছে এই কথা শুনে, হাওমাও করে কান্না। আমি ভাবি নাই যে এভাবে ও কান্না করবে, আমি বুঝতে পারি নাই। তো ওর মা বাবা চলে আসছে কান্না শুনে, তা আমি তো খুব লজ্জা পেয়ে গেছি যে হায় হায়, এই বাচ্চা তো কান্না করতেছে। ঠিক আছে, ওর মা বাবা এসে খুব আদর করতেছে, থাক বাবা কান্নাকাটি করে না, ঠিক আছে কান্না করে না। আর ওর বাবা বলতেছে শিক্ষকের পিঠটি হচ্ছে আশীর্বাদ, বাবা কান্না করে না, থাক। তো এইটা শুনে, বুঝছো, তা আমার একদিকে হাসিও পাচ্ছে, আবার ওদিকে ও কান্না করে দিছে, ফলে আমি খুব নার্ভাস হয়ে গেছি যে হঠাৎ এভাবে কান্না করে দিছে। তো ওর বাবার ওই কথাটা শুনে আমার খুব মানে এখনও মনে আছে আর কি, খুব মজা পাওয়া না, এটা হলো একটু অদ্ভুত লাগছিল, হাসি পেয়েছিল আর কি, যে না বাবা শিক্ষকের পিঠটি হলো আশীর্বাদ। আসলে ঘটনা হচ্ছে আমি তো আমার কোনো স্টুডেন্টের গায়ে সাধারণত হাত তুলি না, তাই না? তো এখন তো সেখানে এই কথাটা বলছে মানে কি, ওনারা ভাবছে যে আমি ওকে হয়তো পিট্টি টিট্টি দিছি, সেই কান্না আর কোনো ক্রমেই মা বাবা থামাইতে পারে না। পরে আমি তো বুঝছি যে ওর কান্না তো থামানো সম্ভব না, কারণ কী কারণে কান্না করতেছে আমি তো জানি, কিন্তু ওর মা বাবা তো এটা জানে না। পরে ওর মা বাবাকে বললাম যে আচ্ছা আপনারা একটু অন্য রুমে যান, আমি ওকে বুঝাইতেছি, আমি শান্ত করতেছি। তো ওর মা বাবা চলে গেল অন্য রুমে। যাওয়ার পরে আমি মারুফকে বলতেছি, আরে বোকা ছেলে, আমি তো ওইটা রাগ করে তোমাকে বলছি যে বোকা মারুফ। আসলে মারুফুলের অর্থ কি, নামের অর্থ কি জানো? মারুফ মানে মারুফ, আর ফুল মানে কি, ফুল। ফুল মানে তো ফ্লাওয়ার, ইংরেজিতে ফ্লাওয়ার, FLOWER। তো তোমার নাম তো মারুফ ফ্লাওয়ার, মারুফ ফুল, ফুল মানে ফ্লাওয়ার। পরে এবার মারুফ বলতেছে এটা কি সত্যি যে এটা ফুল মানে ফ্লাওয়ার? আমি বলছি কেন, তুমি ছোটোকালে পড়ছো না, বা তুমি তোমার বইতে পড়ছো না ফুল মানে ফ্লাওয়ার? তো এইটা তো তোমার নাম তো কত সুন্দর অর্থ, তাই না? এইবার যখন বলছি, ও যখন এটা বুঝছে, এবার কান্না থেমে গেছে, বুঝছো? তা কান্না থেমে যাওয়ার পর যেটা ওর মা বাবা এসে ওকে থামাইতে পারতেছিল না, আমি আবার এটা দিয়েই থামাই দিলাম। তো এটা আমার একটা এই ঘটনাটা মনে আছে। যাই হোক, তো আসলে যাই হোক, ওইটা বাচ্চারা তো আসলেই, আমি যে ফুল বা ফ্লাওয়ার বলছি, তাই না? তো বাচ্চারা তো আসলেই ফুলের মতো, তাই না, নিষ্পাপী। কিন্তু ওটা তো একটা ফান করে বলছি যে আসলে মারুফুল তো এটা তো সুন্দর নাম, তাই না? এটার নামের এটা একটা ইসলামিক নাম। তোমরা কেউ জানো নাকি এটার অর্থ কী? তো মারুফ মানে কি জানো কেউ? কারণ এখানে কেউ মারুফ নামে আছো? আচ্ছা, তো মারুফ মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত। মারুফুল ইসলাম মানে ইসলামের বিখ্যাত বা সুপরিচিত। এটা হলো কোনো ব্যক্তি, যদি ইসলামের সুপরিচিত কোনো ব্যক্তি, এমন কিছু অর্থ বোঝায়। তো এটা তো ভালো অর্থ, তাই না, সুন্দর অর্থ। তো ওটা অনেক আগে ছোটোকালে ওইরকম বলছিলাম। ওটা বাচ্চাদের পড়াতে গেলে কঠিন, কিন্তু বাচ্চাদের পড়াতে গেলে অনেক ধৈর্য লাগে, তাই না? আর এছাড়া পরে মারুফুল ইসলাম পরবর্তীতে ভালো স্টুডেন্ট হয়ে যায়। পরে ওই যে তোমাদের ক্লাস 5-এ যে পিইসি পরীক্ষা হয় না, সেই পিইসি পরীক্ষায় আমার মনে আছে এখন, ওর ম্যাথ মার্কটা মনে আছে, ম্যাথে 96 পেয়েছিল, 96 পেয়েছিল। ওর যাই হোক ভালো এবং কিউট ছেলে ছিল, তো মাশাআল্লাহ। তো এখন যাই হোক, তো নামের একটা অর্থ জেনে গেল সবাই নাকি? আসলে ছোটোকাল থেকে আমারও নামের অর্থ জানার উপর একটা আগ্রহ ছিল আর কি। তো যাই হোক, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক, অনেক আলোচনা করে ফেললাম, তাই না? তো আর কি, নমঃ টুডেই কনভে মাই সালাম টু ইয়োর, কী বলবো, কনভে মাই সালাম টু দ্য এল্ডার্স, স্পেশালি টু ইয়োর প্যারেন্টস, অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স। আল্লাহ হাফেজ।